হ্যালো স্টুডেন্টস, স্বাগত সবাইকে আমাদের চ্যানেল ইমপ্রুভ উইথ দীপে। আমরা আমাদের আজকের জিকের প্রথম ক্লাস অর্থাৎ ভূগোল পুরো বিষয়টি শুরু করতে চলেছি। আমাদের ভূগোলের প্রথম ক্লাস থাকছে মহাকাশ ও সৌরজগৎ। এই মহাকাশ ও সৌরজগতের মধ্যে আমরা কি পড়ব চলো একবার দেখে নিই। আমরা এই মহাকাশ ও সৌরজগতের মধ্যে পড়ব মহাকাশ সম্পর্কে, ছায়াপথ সম্পর্কে, তারা বা নক্ষত্র সম্পর্কে, গ্রহ এবং উপগ্রহ, সূর্য, সৌরজগতের গ্রহ এবং পৃথিবী সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রাম আমরা যে টপিকটি সম্পর্কে পড়ব সেই সম্পর্কে আমরা পাশে ডায়াগ্রামও আমাদের দেওয়া আছে, সেই ডায়াগ্রাম থেকে আমাদের বুঝতে সুবিধা হবে। মূলত এটা একটা কালারফুল পিপিটি হতে চলেছে। এই পিপিটির মাধ্যমে মূল যে পয়েন্টগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে সেই পয়েন্টগুলোকেই আমরা এই পিপিটির মধ্যে সামিল করেছি। অর্থাৎ তোমরা যদি এই পিপিটিটা পড়ে যাও তাহলে এখান থেকে 90% কোশ্চেন তুমি পেতে পারো কমন। ঠিক আছে, তাহলে আমাদের এই পিপিটিটা তোমরা কোথায় পেয়ে যাবে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে তুমি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো দেখা যাক। আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে মহাকাশ কাকে বলে। তো আমরা জানি আমাদের মাথার উপরে যে বিশাল ফাঁকা অংশটা আমরা দেখতে পাই তাকে আমরা আকাশ বলে থাকি জেনারেলি। এই আকাশের ওপরে আরও যে মহাশূন্য দেখা যায় তাকেই আমরা মূলত মহাকাশ বলি। ঠিক আছে, দেখতে পাচ্ছ মহাকাশের একটা চিত্র দেওয়া আছে যেখানে বিভিন্ন ধরনের মহাজাগতিক বস্তুকণা ঘুরে বেড়াচ্ছে। দেখো বলছে ছায়াপথ, নক্ষত্র বা তারা, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, নীহারিকা, উল্কাপিণ্ড এবং অন্যান্য মহাজাগতিক বস্তুকণা এর মধ্যে কিন্তু এই মহাকাশের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো পরের স্লাইডে যাওয়া যাক। দেখো এখানে আমাদের মহাকাশ সম্পর্কে পড়ার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের মহাকাশ সম্পর্কিত বিভিন্ন পরিমাপের যে এককগুলো রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ কি আছে, আলোকবর্ষ। কি বলছে, শূন্যের মধ্য দিয়ে 3 × 10⁵ কিলোমিটার/সেকেন্ড গতিতে এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করবে তাকেই মূলত আলোকবর্ষ বলে। এবারে পরীক্ষায় মাঝে মাঝে কী জিজ্ঞেস করে না, ফিজিক্স থেকে কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে যে আলোর গতিবেগ কত। দেখা যাবে অপশানে সেখানে এই কিলোমিটার/সেকেন্ডে দেওয়া নেই, সেখানে মিটার/সেকেন্ডে দেওয়া আছে বা সেন্টিমিটার/সেকেন্ডে দেওয়া আছে। তাহলে একবার বলে দেই মিটার/সেকেন্ডে এবং সেন্টিমিটার/সেকেন্ডে আলোর গতিবেগ কত হয়। না মিটার/সেকেন্ডে আলোর গতিবেগ হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে, মিটার/সেকেন্ড। আর সেন্টিমিটারে হলে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড এককে কিন্তু আমরা এগুলোকে প্রকাশ করি। ঠিক আছে, তারপরে দেখো দেওয়া আছে এইউ। এইউর পুরো নাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা মূলত পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। মনে রাখবে পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এক আলোকবর্ষ সমান কত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাহলে তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে এখানে 60,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, পরের একক দেখো বলছে কি না পারসেক। পারসেক জিনিসটা কি না, পারসেক হচ্ছে দৈর্ঘ্যের একটা একক যা সৌরজগতের বাইরের জ্যোতির্বিজ্ঞানের বস্তুর বড় দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়। এখান থেকে কি পয়েন্ট মনে রাখবে না, এখান থেকে যে পয়েন্টটা মনে রাখবে সেটা হলো যে 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ, অর্থাৎ 2,06,265 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে এই আলোকবর্ষ, এইউ এবং পারসেক এগুলো সব গেল মহাকাশ সম্পর্কিত পরিমাপের একক সমূহ। দেখা যাক আমাদের নেক্সট স্লাইডে কী রয়েছে। দেখো পরের স্লাইডে যেটা বলছে সেটা হচ্ছে ছায়াপথ কাকে বলে বা ইংরেজি যাকে বলা হয় গ্যালাক্সি। ঠিক আছে, তাহলে ছায়াপথ কাকে বলে না, কোটি কোটি নক্ষত্র বা তারা নিয়ে ছায়াপথ তৈরি হয়। অজস্র অজস্র কোটি কোটি নক্ষত্র বা ছায়াপথ নিয়ে তারা নিয়ে কি তৈরি হয়, ছায়াপথ তৈরি হয় আমাদের। ঠিক আছে, তাহলে এবারে আমাদের এই মহাবিশ্বে মোট কতগুলো ছায়াপথ থাকতে পারে না, আমাদের এই মহাবিশ্বে প্রায় 100 বিলিয়ন ছায়াপথ রয়েছে। ঠিক আছে, আর আমরা যে ছায়াপথে বাস করি অর্থাৎ আমাদের সৌরজগৎ যে ছায়াপথে রয়েছে তার নাম হচ্ছে মিল্কি ওয়ে, যাকে আমরা বাংলায় বলে থাকি আকাশগঙ্গা ছায়াপথ। ঠিক আছে, এটির আকার কেমন হয়, এটির আকার স্প্রিংয়ের মতো হয়, অর্থাৎ এইরকম স্পাইরাল শেপ আকারে থাকে। ঠিক আছে, স্পাইরাল শেপ আকারে বা স্প্রিংয়ের মতো এগুলো হয়ে থাকে। ঠিক আছে, আমরা যে ছায়াপথে বাস করি তার নাম তাহলে কী হয়ে গেল, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। আমাদের এই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা বাদে আমাদের কাছে যে আর যে ছায়াপথটা রয়েছে সেটা কি না, সেটা হলো অ্যান্ড্রোমিডা। পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে আমাদের সবথেকে কাছের ছায়াপথের নাম কি, তাহলে তোমার এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে না অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি বা অ্যান্ড্রোমিডা ছায়াপথ। ঠিক আছে,
এবারে দেখো আমাদের যে পৃথিবী সৃষ্টি হয়েছে বা সৌরজগৎ সৃষ্টি হয়েছে, সেই যে সৌরজগৎ সৃষ্টির কাহিনী বা পৃথিবী সৃষ্টির কাহিনী সেই সম্পর্কিত বিভিন্ন মতবাদ রয়েছে। তাদের মধ্যে সবথেকে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য বা বিজ্ঞানীরা মেনে নিয়েছে সেই থিওরিটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, বিগ ব্যাং থিওরিটা কি সেটা আমি পরে বলছি, আগে জেনে নাও এর জনক কে, অর্থাৎ এই বিগ ব্যাং থিওরিটা কে দিয়েছিল। এই বিগ ব্যাং থিওরিটা দিয়েছিল হচ্ছে জর্জি ল্যামিট্রে। জর্জ ল্যামিট্রে। পরীক্ষায় পড়তে পারে বিগ ব্যাং থিওরির জনককে বা প্রবক্তাকে, তাহলে উত্তর হয়ে যাবে কি জর্জ ল্যামিট্রে। ঠিক আছে, তাহলে এই বিগ ব্যাং থিওরিটা কেমনভাবে সৃষ্টি হয়েছিল একটু বোঝার চেষ্টা করো। না, বলছে যে আমাদের এই পুরো মহাকাশ বা মহাবিশ্ব সম্পূর্ণটা প্রথমে কী ছিল, একটা ছোট কণার আকারে অবস্থান করতো। ঠিক আছে, এই কণাটাকে আমরা বলতাম প্রিমিভেল কণা। ঠিক আছে, বা প্রিমিভেল অ্যাটম বলতাম। ঠিক আছে, এই অ্যাটমটা প্রায় 15 বিলিয়ন বছর আগে, কত বছর আগে, 15 বিলিয়ন বছর আগে হঠাৎ করে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হয়ে এখান থেকে বিভিন্ন টুকরোগুলো এইভাবে কিন্তু দূরের দিকে বেরিয়ে যায়। ঠিক আছে, এবং এই যে সম্প্রসারণটা অর্থাৎ দূরে চলে যাওয়ার যে চেষ্টাটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে, যার জন্য বলা হয় আমাদের মহাকাশগুলো এখনও পর্যন্ত কিন্তু কী হচ্ছে না হচ্ছে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আরও কয়েকটা থিওরি রয়েছে। কোন কোন থিওরি দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেডি স্টেট থিওরি। ঠিক আছে, এর প্রবক্তাকে না থমাস গোল্ড আর হচ্ছে হারমান বন্ডি। ঠিক আছে, আর 3 নম্বর যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে পালসেটিং ইউনিভার্স থিওরি। এই থিওরির প্রবক্তাকে না ডক্টর অ্যালেন সান্ডেস। তাহলে এখানে তোমায় কী কী মনে রাখতে হবে, যে বিগ ব্যাং থিওরির হচ্ছে প্রবক্তাকে জর্জ ল্যামিট্রে, আর প্রথমে যে আমাদের সমস্ত মহাবিশ্ব একটা কণা আকারে ছিল তার নাম কি না প্রিমিভেল কণা বা প্রিমিভেল অ্যাটম। কত বছর আগে বিস্ফোরণ হয়েছিল না 15 বিলিয়ন বছর আগে বিস্ফোরণ হয়েছিল। এছাড়াও এর সঙ্গে আনুষঙ্গিক যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোও তোমাকে মনে রাখতে হবে। সেই তত্ত্বগুলো কি কি না স্টেডি স্টেট থিওরি, তার প্রবক্তাকে থমাস গোল্ড আর হচ্ছে হারমান বন্ডি, আর পালসেটিং ইউনিভার্স থিওরির প্রবক্তা হচ্ছে ডক্টর অ্যালেন সান্ডেস। ঠিক আছে, এবার দেখো তারা কাকে বলে বা স্টার কাকে বলে। ছোটো থেকে সবাই পড়ে এসছো তারা কাকে বলে বা স্টার কাকে বলে, আমার বলার অপেক্ষা রাখে না, তবুও একবার বলে দিচ্ছি যে এই তারা হচ্ছে যাদের কিনা নিজস্ব আলো আছে। এই তারাদের কি থাকে, নিজস্ব আলো আছে। এই তারাগুলো সাধারণত একটা জায়গাতে কি থাকে, স্থির অবস্থায় থাকে, একটা জায়গাতে স্থিরভাবে অবস্থান করে। পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম কি, সূর্য। দেখতে পাও আমরা সূর্যকে সবথেকে বড় আকারে দেখতে পাই, তাই জন্য সূর্য হচ্ছে আমাদের সবথেকে কাছের নক্ষত্র। ঠিক আছে, এই সূর্যের পরে যে নক্ষত্রটি আমাদের সবথেকে কাছে রয়েছে সেটা হলো প্রক্সিমা সেন্টাউরি। দেখো লেখা আছে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, যেটা পৃথিবী থেকে কত দূরত্বে রয়েছে না 4.24 বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। এবারে আলোকবর্ষ কি, একটু আগে আমি বলেছি আলোকবর্ষ কি না আলো 1 বছরে যে দূরত্বটা অতিক্রম করে সেটাই কিন্তু আলোকবর্ষ। ঠিক আছে, এবারে আমাদের এই পৃথিবী থেকে কতগুলো তারা আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের এই পৃথিবী থেকে মূলত আমরা 8,000 অর্থাৎ প্রায় হচ্ছে 8,000, এই 8,000 যে তারা আমরা দেখতে পাই সেই 8,000-এর মধ্যে 4,000 কিন্তু আমরা উত্তর গোলার্ধ থেকে দেখতে পাই, আর বাকি 4,000 কিন্তু আমরা দক্ষিণ গোলার্ধ থেকে দেখতে পাই। ঠিক আছে, সৌরজগতের বাইরে যে বৃহত্তম নক্ষত্র রয়েছে তার নাম হচ্ছে সাইরাস বা সিরিয়াসও বলা হয়। আর এই সাইরাস নক্ষত্রটা কী নামে পরিচিত, ডগ স্টার নামে পরিচিত। তোমার পরীক্ষায় আসতে পারে যে কোন নক্ষত্রটি ডগ স্টার নামে পরিচিত, তাহলে তোমাকে বলে দিতে হবে সিরিয়াস বা সাইরাস। ঠিক আছে, তাহলে এখান থেকে মনে রাখার পয়েন্ট কী কী হলো না আমাদের সবথেকে কাছের নক্ষত্র কি, সূর্য। সূর্যের পরে সবথেকে আমাদের কাছের নক্ষত্র কি না প্রক্সিমা সেন্টাউরি। পৃথিবী থেকে এর দূরত্ব কত, 4.24 বিলিয়ন আলোকবর্ষ দূরত্বে রয়েছে এটা। আর আমাদের পৃথিবী থেকে কতগুলো নক্ষত্র আমরা দেখতে পাই না 8,000 নক্ষত্র দেখতে পাই, 4,000 উত্তর গোলার্ধ থেকে, 4,000 দক্ষিণ গোলার্ধ থেকে। এই আমাদের এই সৌরজগতের বাইরে যে বৃহত্তম যে নক্ষত্রটা রয়েছে তার নাম হচ্ছে সিরিয়াস বা সাইরাস, যা ডগস্টার নামে পরিচিত। ঠিক আছে, এবারে দেখো চলে আসছি গ্রহ কাকে বলে না যাদের নিজস্ব কোনো আলো নেই এবং যারা কোনো না কোনো নক্ষত্রের চারিদিকে ঘুরে বেড়ায় তাদেরকে আমরা কি বলি, ডগ স্টার বলি। দেখো লেখা আছে যারা কোনো না কোনো নক্ষত্রের চারিদিকে ঘুরে বেড়ায় এবং যাদের কোনো নিজস্ব আলো নেই, তারা নক্ষত্রের আলোয় আলোকিত হয়, তাদের কি বলা হয়, গ্রহ বলা হয়। ঠিক আছে, যেমন কি আমাদের সৌরজগতিক গ্রহগুলো রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি। উপগ্রহ কাকে বলে, দেখো নামের মধ্যেই দেখো উপগ্রহ, অর্থাৎ যে সমস্ত বা জ্যোতিষ্কগুলো বা যারা আমাদের গ্রহদের চারিদিকে ঘুরে বেড়ায়, যাদের নিজস্ব কোনো আলো নেই,
নক্ষত্রের আলোয় আলোকিত হয় তাদের আমরা উপগ্রহ বলি। যেমন আমাদের পৃথিবীর উপগ্রহ রয়েছে কি চাঁদ, ঠিক আছে। এবারে দেখো সূর্য সম্পর্কে কিছু তথ্য আমরা এবারে জেনে নেব। দেখো সূর্য সম্পর্কে কী কী তথ্য জানবো না, সূর্য হচ্ছে পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র। তাহলে সূর্য হচ্ছে পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। সূর্যের মধ্যে প্রধানত কোন কোন উপাদান রয়েছে না হিলিয়াম রয়েছে আর হচ্ছে হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম আর হাইড্রোজেন রয়েছে। সূর্যের বাইরের যে স্তরটা রয়েছে তার তাপমাত্রা কত না প্রায় 5504 ডিগ্রি সেলসিয়াস। অনেক পরীক্ষায় দেখবে লেখা থাকে 6000 ডিগ্রি সেলসিয়াস, সেটাও সেক্ষেত্রে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর সূর্যের একদম ভেতরে বা কেন্দ্রের তাপমাত্রা কত না 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সূর্যের 3টে স্তর রয়েছে, করোনা, ক্রোমোস্ফিয়ার আর হচ্ছে ফোটোস্ফিয়ার, যাকে বাংলায় আমরা বর্ণমণ্ডল, আলোকমণ্ডল বা ছটা মণ্ডল নামে জানি, ঠিক আছে। সূর্যের বয়স কত না সূর্যের বর্তমান বয়স হচ্ছে 4.6 বিলিয়ন বছর। মনে করা হচ্ছে সূর্যের আয়ু কত না সূর্যের আয়ু হচ্ছে 10 বিলিয়ন বছর, অর্থাৎ 10 বিলিয়ন বছর পর্যন্ত কিন্তু সূর্যটা আমার মানে জীবিত থাকবে বা সূর্যটাকে আমরা বা সূর্যের অস্তিত্ব থাকবে, ভালোভাবে বললে বলা যায় যে সূর্যের অস্তিত্ব থাকবে। অর্থাৎ আমরা 4.6 বিলিয়ন বছর কিন্তু পার করে ফেলেছি, আমাদের হাতে আর মাত্র 5.4 বিলিয়ন বছর পড়ে রয়েছে, ঠিক আছে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত না 14,95,000 কিলোমিটার। অনেক সময় লেখা থাকে পরীক্ষার অপশানে 15 কোটি কিলোমিটার, সেক্ষেত্রে সেটাও রাইট আনসার কিন্তু হয়ে যাবে। এবারে সূর্যের ব্যাস কত না সূর্যের ব্যাস হচ্ছে 13,91,980 কিলোমিটার, ঠিক আছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে না 8 মিনিট হচ্ছে 16.6 সেকেন্ড। অনেক জায়গাতে 8 মিনিট 20 সেকেন্ড বা 19 সেকেন্ড বা 18 সেকেন্ড এভাবেও লেখা থাকে, সেটাও সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড় না পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে। চলে যাওয়া যাক নেক্সট স্লাইডে। দেখো সৌরজগতে যে গ্রহগুলো রয়েছে সেগুলোকে কটা ভাগে ভাগ করা যায়, মূলত সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কুলীন গ্রহ, দ্বিতীয়টা হচ্ছে বামন গ্রহ, ঠিক আছে। এবারে কুলীন গ্রহকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অন্তর্ভাগের গ্রহ আর হচ্ছে বহির্ভাগের গ্রহ, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে সূর্য, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এইভাবে চলতে আছে। এবারে আমাদের কুলীন গ্রহের সংখ্যা কিন্তু মোট হচ্ছে 8টি। কুলীন গ্রহের সংখ্যা কটা 8টা। বামন গ্রহের সংখ্যা অনেক বইতে 3টে লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি 5টা হয়, আবার অনেক বইতে 8টাও লেখা থাকে। যে যে কোন পরীক্ষার অপশানে দেখবে যেটা ঠিক উত্তর মনে হবে সেটাই তোমরা দেবে, ঠিক আছে। এবারে এই কুলীন গ্রহ যে 8টা তার মধ্যে প্রথম যে 4টে গ্রহ রয়েছে সেটা কিন্তু অন্তর্ভাগের গ্রহ, আর পরে বাইরের দিকে যে 4টি গ্রহ রয়েছে বহির্ভাগের গ্রহ। অর্থাৎ অন্তর্ভাগের গ্রহ কোনগুলো না এখান থেকে শুরু করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই পর্যন্ত হচ্ছে অন্তর্ভাগের গ্রহ, আর বহির্ভাগের গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এটা হচ্ছে বহির্ভাগের গ্রহ, ঠিক আছে। এবারে দেখো সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলো কীভাবে অবস্থান করে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। প্রথমে থাকবে হচ্ছে বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্লুটো তো এখন নেই, প্লুটো হচ্ছে এখন বামন গ্রহের তালিকায় চলে গেছে 2007 সাল থেকে। তাহলে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী গ্রহগুলোর নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবারে দেখো প্রথম যে গ্রহটা আছে সেটা হচ্ছে বুধ। দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটা আমরা শো করছি সেখানে একদম সূর্যের যে কাছের নক্ষত্রটা, অর্থাৎ এই যে নক্ষত্রটা ঘুরছে, এই যে নক্ষত্রটা ঘুরছে, এটাই হচ্ছে কিন্তু বুধ, ঠিক আছে। এবারে বুধ সম্পর্কে কী কী তথ্য আছে দেখে নেওয়া যাক। সূর্যের সবথেকে নিকটতম গ্রহ, অর্থাৎ সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। সূর্যের সবথেকে এটাই হচ্ছে কিন্তু ক্ষুদ্রতম গ্রহ, অর্থাৎ সবথেকে আয়তনে ছোট। এর আবর্তন গতি কত না 58.65 দিন, ঠিক আছে। পরিক্রমণ গতি কত হয় না 88 দিন হয়। দিনের বেলায় এর তাপমাত্রা কিন্তু প্রচণ্ড গরম বা প্রচণ্ড বেশি থাকে, প্রায় 427 ডিগ্রি সেলসিয়াস, যদিও এটা কিন্তু সৌরজগতের উষ্ণতম গ্রহ নয়। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র, ঠিক আছে। রাতের বেলার তাপমাত্রা কত থাকে না প্রচণ্ড ঠান্ডা থাকে, মাইনাস প্রায় 173 ডিগ্রি সেলসিয়াস থাকে, ঠিক আছে। এই গ্রহে কিন্তু কোনো প্রকার বায়ুমণ্ডল নেই, আর এই গ্রহের কোনো উপগ্রহ নেই। মনে রাখতে হবে আমাদের সৌরজগতে যে সমস্ত গ্রহ রয়েছে তাদের মধ্যে এই বুধ গ্রহ আর হচ্ছে শুক্র গ্রহ, বুধ গ্রহ আর হচ্ছে শুক্র গ্রহের কোনো কিন্তু উপগ্রহ নেই, ঠিক আছে। দেখো তারপর আমরা চলে আসছি শুক্র গ্রহ বা ভেনাস, ঠিক আছে। সূর্য থেকে এটা কত নম্বর স্থানে অবস্থান করছে না এটা হচ্ছে দ্বিতীয় নিকটতম গ্রহ, কারণ প্রথমে রয়েছে বুধ, তারপরে রয়েছে শুক্র, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ। যদি দেখতে পাও, দেখো যদি খেয়াল করো তাহলে দেখবে পৃথিবী বসে আছে, পৃথিবীর এপাশে বসে আছে শুক্র আর এপাশে বসে আছে মঙ্গল। তবে এই পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্বটা অনেক কম, কিন্তু পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব তুলনামূলকভাবে অনেক বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, সৌরজগতের মধ্যে এটা সবথেকে উষ্ণতম গ্রহ। এর কারণ কি না এর কারণ হলো
এর বায়ুমণ্ডলে প্রায় 90 থেকে 95%, অর্থাৎ 90 থেকে 95% কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে। ঠিক আছে, এই শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়। কেন বলা হয় না, পৃথিবীর ব্যাস যতটা, অর্থাৎ এই যে ব্যাস, লম্বালম্বি যে দূরত্বটা, এই ব্যাসটা পৃথিবীর ক্ষেত্রে যা হয় শুক্র গ্রহের ক্ষেত্রে সেটা কেবলমাত্র 500 কিলোমিটার কম হয়। তার জন্য আইডেন্টিক্যাল লাগে পৃথিবীর মতোই, তার জন্য একে পৃথিবীর যমজ বলা হয়। এর কোনো উপগ্রহ নেই, একটু আগেই বললাম বুধ ও শুক্রের কোনো উপগ্রহ থাকে না। এর আবর্তনকাল কত না 257 দিন, আর পরিক্রমণকাল হচ্ছে 224.7 দিন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসছি মঙ্গল গ্রহে। তোমাদের মনে হতে পারে যে পৃথিবী তো কোথায় জানলাম না, তো পৃথিবীরটা আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলসে করব। মঙ্গল গ্রহ হচ্ছে, মঙ্গল গ্রহে আমরা দেখতে পাবো যে প্রচুর পরিমাণে লোহা থাকে, তার জন্য এর রঙটা কী হয়, লাল রঙের হয়, তার জন্য একে লাল গ্রহও বলা হয়। অনেক সময় জিজ্ঞেস করে যে লাল গ্রহ কাকে বলা হয় এবং কেন বলা হয়। লাল গ্রহ বলা হয় তাহলে মঙ্গলকে, কারণ কি না, এতে লোহার পরিমাণ বেশি আছে, তাই এর রং কি হয়, লাল হয়। ঠিক আছে, এই গ্রহের একটা উচ্চতম একটা পর্বত রয়েছে, সেই পর্বতটার নাম হচ্ছে নিক্স অলিম্পিয়া, যেটা মাউন্ট এভারেস্টের থেকে 3 গুণ কিন্তু উচ্চতা বেশি। মাউন্ট এভারেস্টের থেকে উচ্চতাটা কিন্তু 3 গুণ বেশি। এর পরিক্রমণ গতি 687 দিন, আবর্তন গতি কত 24.6 ঘন্টা। যদিও এই পরিক্রমণ গতি বা আবর্তন গতি পরীক্ষায় সেভাবে জিজ্ঞেস করে না বা মনে রাখার প্রয়োজন হয় না। ঠিক আছে, এই গ্রহের 2টো উপগ্রহ রয়েছে। ঠিক আছে, চাঁদের, পৃথিবীর কিন্তু একটা উপগ্রহ, সেটা কেবলমাত্র চাঁদ, কিন্তু মঙ্গল গ্রহের কিন্তু 2টো উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডেমোস। তোমাকে নাম দুটো মনে রাখতে হবে। চলে আসছি বৃহস্পতি গ্রহতে। বৃহস্পতি গ্রহের যে বৃহস্পতির ক্ষেত্রে যেটা আমাকে মনে রাখতে হবে যে দূরত্ব অনুযায়ী এটা হচ্ছে 5মতম গ্রহ, কারণ প্রথমে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে রয়েছে বৃহস্পতি, অর্থাৎ এটা 5মতম গ্রহ। কিন্তু আকার বা আয়তনের দিক থেকে এটাই সবথেকে কিন্তু বড় গ্রহ। ঠিক আছে, তাহলে সৌরজগতের সবথেকে বড় গ্রহ কি না, বৃহস্পতি। ঠিক আছে, আর সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম গ্রহ একটু আগে বলা হয়েছিল কি, বুধ গ্রহ। ঠিক আছে, এই গ্রহকে স্বর্গের দেবতা বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্বর্গের দেবতা কোন গ্রহকে বলা হয়, তাহলে তোমার কিন্তু উত্তরটা হবে বৃহস্পতি গ্রহকে। এই গ্রহে বিরাট আকার একটা লাল দাগ দেখা যায়, দেখতে পাচ্ছ এখানে চিত্রটাতে, এই যে একটা লাল দাগ দেখা যাচ্ছে, বিরাট আকারের একটা লাল দাগ দেখা যায়। সৌরজগতের সবথেকে এটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন গ্রহ। দেখো আবর্তন বেগ কত না, কেবলমাত্র 9.8 ঘন্টা। এই গ্রহের 79টি উপগ্রহ রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, কিছুদিন আগে পর্যন্ত মনে করা হতো যে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি, সেটা হচ্ছে কত না 79, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, বৃহস্পতি নয়, শনির উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি। শনির উপগ্রহ সংখ্যা কত না 82টি, সেটা আমরা দেখবো একটু পরে। এর যে এই 79টা উপগ্রহ রয়েছে, তার মধ্যে সবথেকে যে বড় উপগ্রহ তার নাম হচ্ছে গ্যানাইমেড বা গ্যানাইমেডাও বলা হয়। এটাই হচ্ছে আমাদের সৌরজগতের সবথেকে কিন্তু বড় উপগ্রহ। ঠিক আছে, এবারে দেখো শনি, তাহলে এটা হচ্ছে যদি বৃহস্পতি যদি আমাদের 5মতম গ্রহ হয়, তাহলে শনিটা কত হবে, 6ঠতম গ্রহ হবে। ঠিক আছে, সৌরজগতের এটা 2য় বৃহত্তম গ্রহ, অর্থাৎ বৃহস্পতি সব থেকে বড়, তারপরে আকারের দিক থেকে হচ্ছে শনি গ্রহ। ঠিক আছে, এই গ্রহের নামকরণ যে করা হয়েছে, একজন রোমান দেবতা ছিল, তার নাম ছিল সাতুরা। ঠিক আছে, বা সেখান থেকে এর নামটা এসছে কিন্তু এই স্যাটার্ন। ঠিক আছে, সাতুরা থেকে কি নামটা এসছে, স্যাটার্ন। ঠিক আছে, সৌরজগতের মধ্যে এই গ্রহের ঘনত্ব কিন্তু সব থেকে কম। আর তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন গ্রহের সৌরজগতের মধ্যে কোন গ্রহের সব থেকে ঘনত্ব কম, তাহলে তোমার কী হবে, উত্তর কী হবে, শনি। কিন্তু যদি জিজ্ঞেস করে যে কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হয়ে যাবে কি, আমাদের পৃথিবী বা আর্থ। পৃথিবীর ঘনত্ব সব থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, এই গ্রহের চারিদিকে কিন্তু 3টে উজ্জ্বল বলয় রয়েছে, তাই একে বলয় গ্রহও বলা হয়। পরীক্ষায় জিজ্ঞেস করে বলয় গ্রহ কোন গ্রহকে বলা হয়, তাহলে উত্তর হবে শনি গ্রহকে। ঠিক আছে, এবারে দেখো যে এই বলয়গুলি কি কি দিয়ে তৈরি হয়। এটা মূলত বরফ কণার সঙ্গে পাথরের ভাঙা টুকরো এবং ধুলো নিয়ে এই কিন্তু বলয়গুলো তৈরি হয়। ঠিক আছে, এর উপগ্রহ সংখ্যা কটা, 82টা। আমি বৃহস্পতি বর্ণনার সময় বললাম 82টা। এটাই হচ্ছে সৌরজগতের সবথেকে বেশি উপগ্রহ যুক্ত গ্রহ। ঠিক আছে, আর এই যে 82টা উপগ্রহ রয়েছে, তার মধ্যে সবথেকে যে বড় বড় উপগ্রহ তার নাম হচ্ছে টাইটান, আর এটা সৌরজগতের মধ্যে 2য় বৃহত্তম উপগ্রহ। প্রথম বা সবথেকে বৃহত্তম উপগ্রহের নাম কি না, গ্যানাইমেডা, যেটা কিনা বৃহস্পতির রয়েছে। ঠিক আছে, চলো পরের স্লাইডে দেখো। এবার পড়বো আমরা ইউরেনাস সম্পর্কে। ইউরেনাস কি, ইউরেনাস হচ্ছে পৃথিবীর আয়তনের প্রায় 4 গুণ আয়তন সম্পন্ন। পৃথিবীর যে আয়তন, তার আয়তনের 4 গুণ সম্পন্ন। দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমাদের পৃথিবী, আর এখানে আমাদের রয়েছে কি ইউরেনাস। ঠিক আছে, এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন প্রচুর পরিমাণে দেখা যায়, যার জন্য একে দূর থেকে সবুজ রঙের দেখায়। ছবিতেও দেখতে পাচ্ছ তোমরা, সবুজ রঙের দেখতে পাচ্ছ, তাই একে সবুজ গ্রহ বলা হয়।
ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সবুজ গ্রহ কাকে বলে, না ইউরেনাসকে বলা হয়। কারণ কি, না এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন গ্যাস বেশি আছে, তাই একে দূর থেকে সবুজ রঙের দেখায়। ঠিক আছে, এর চারপাশেও কিন্তু বলয় রয়েছে, কিন্তু সেই বলয়গুলো কি অনুজ্জ্বল, 9টি অনুজ্জ্বল বলয় রয়েছে, বলয়গুলোকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই না। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কটি, না 27টি হচ্ছে ইউরেনাসের উপগ্রহ সংখ্যা। ঠিক আছে, এবারে দেখো নেপচুন। নেপচুন কি, না সৌরজগতের একদম অষ্টমতম গ্রহ বা সব থেকে দূরের গ্রহের নাম হচ্ছে নেপচুন। কুলিন গ্রহের যদি কথা আমি ধরি, তাহলে সব থেকে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুনকে দেখতে কিছুটা ইউরেনাসের মতোই, তাই ঠিক আছে, তাই ইউরেনাসের যমজ বলা হয়। ইউরেনাসের যমজ তাহলে কাকে বলা হয়, নেপচুনকে। আরেকটা যমজ আমরা এক্ষুনি পড়লাম, পৃথিবীর যমজ কাকে বলা হয়, শুক্র গ্রহকে। ঠিক আছে, এর চারপাশেও কিন্তু বলয় দেখা যায়। কটা বলয় দেখা যায়, 5টা বলয় দেখা যায়, কিন্তু সেগুলো সবই অনুজ্জ্বল বলয়, অর্থাৎ আমরা দূর থেকে ভালোভাবে দেখতে পাই না। এর পরিক্রমণকাল 165 বছর, আর আবর্তন কাল কত, 15.7 দিন। নেপচুনের কটা উপগ্রহ রয়েছে, 14টা উপগ্রহ রয়েছে। সব থেকে স্পষ্টতম যে উপগ্রহ সেটা হচ্ছে ট্রিটন আর হচ্ছে নেইট। সব থেকে স্পষ্টতম কোনটা, ট্রিটন আর নেইট। ঠিক আছে, আচ্ছা নেপচুনের পরে দেখো আমরা পড়বো কি সম্পর্কে, বামন গ্রহ সম্পর্কে, কারণ কুলিন গ্রহ আমাদের শেষ হয়ে গেল। বামন গ্রহ কি, না বামন গ্রহ হলো একটা মহাজাগতিক বস্তু যা সূর্যকে প্রদক্ষিণ করে, যা প্রায় বৃত্তাকার আকৃতির এবং যথেষ্ট ভর রয়েছে, কিন্তু এগুলি চাঁদের থেকে ছোট হয়। ঠিক আছে, এগুলো কী হয়, চাঁদের থেকে ছোট হয়। মূলত এখানে 5টা বামন গ্রহের নাম আমরা পড়বো, ছবিতে দেখতে পাচ্ছ, প্লুটো, তারপরে হচ্ছে এরিস, তারপরে হাউমিয়া, আর সেরেস, আর হচ্ছে মাকে মাকে। সব থেকে বড় হচ্ছে প্লুটো, সব থেকে ছোট হচ্ছে সেরিস। ঠিক আছে, প্লুটোকে 2006 সালে, অনেক বইতে 2006 লেখা থাকে, অনেক বইতে 2007 লেখা থাকে, 2007 সালে কিন্তু বামন গ্রহের তালিকাভুক্ত করা হয়। এর আগে পর্যন্ত কিন্তু ওটা ছিল আমাদের কুলিন গ্রহের হচ্ছে তালিকার মধ্যে, তাই জন্য আমাদের কুলিন গ্রহ ছিল 9টা, কিন্তু এখন বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা কটা হয়ে গেছে, না 8টি হয়ে গেছে। দেখো তারপরে যেটা পড়বো, যে সৌরজগৎ সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে রাখতে হবে। এই তথ্যগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, তার জন্য এই স্লাইডটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো বৃহত্তম গ্রহ কোনটা, বৃহস্পতি। সূর্যের নিকটতম গ্রহ কোনটা, বুধ। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। সূর্যের পরে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস। শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। সবথেকে ভারী গ্রহ বৃহস্পতি। বৃহত্তম উপগ্রহের নাম গ্যানাইমেট বা গ্যানিমেট। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। পৃথিবীর যমজকে শুক্র গ্রহ। বড় লাল দাগযুক্ত গ্রহ কোনটা, বৃহস্পতি। আমাদের ক্ষুদ্রতম গ্রহ কোনটা, না বুধ। আর সূর্যের দূরতম গ্রহ কোনটা, সব থেকে নেপচুন। উজ্জ্বলতম গ্রহ কোনটা, শুক্র। সর্বাপেক্ষা বেশি উপগ্রহ আচ্ছা উপগ্রহ সহগ্রহ, ঠিক আছে, কোনটা, না শনি। উষ্ণতম গ্রহ কোনটা, শুক্র। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। ক্ষুদ্রতম উপগ্রহ ডেমোস। সকাল ও সন্ধ্যা তারা বা আমরা যাকে আমরা শুকতারা বা সন্ধ্যা তারা বলি, সেটা হচ্ছে কি, না আমাদের শুক্র গ্রহ। ঠিক আছে, আচ্ছা সবুজ গ্রহ কাকে বলা, ইউরেনাসকে, কারণ আমি এক্ষুনি বললাম ওর বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বেশি থাকে, তার জন্য ওকে আমরা দূর থেকে সবুজ দেখি। দৈনিক সর্বাপেক্ষা বেশি উত্তপ্ত গ্রহের নামটা কি, না সেটা হচ্ছে বুধ। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো আমাদের এই প্রথম ক্লাসে এইটুকু পর্যন্ত ছিল। তোমরা যদি এই ক্লাসের পিডিএফগুলো বা যে আমরা পিপিটিটা পড়লাম তার পিডিএফ তোমরা চাও, তাহলে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো কি, না ইমপ্রুভ উইথ দীপ। ঠিক আছে, ইমপ্রুভ উইথ দীপ। ইমপ্রুভ উইথ দীপ, কোনো স্পেস থাকবে না, সবগুলো স্মল লেটারে হবে। ওখানে আমরা এর পিপিটিটা কিন্তু আপলোড করে দেবো। ঠিক আছে, আমাদের আজকে তাহলে ভূগোলের এই ক্লাসটা হলো। নেক্সট যে অল্টারনেটিং ডেতে ক্লাস থাকবে, তাহলে নেক্সট যে ক্লাসটা পাবে তুমি, সেটা কিন্তু পাবে হিস্ট্রির ক্লাস বা ইতিহাসের ক্লাস। ঠিক আছে, এইভাবে হিস্ট্রি আর জিওগ্রাফি প্যারালালি চলতে থাকবে। এরপরে আমরা কিন্তু কমপ্লিট হয়ে গেলে হিস্ট্রি আর জিওগ্রাফি, পরে আমরা পলিটি শুরু করব। তার সঙ্গে সঙ্গে যে সায়েন্স পার্টগুলো অর্থাৎ বায়োলজি, ফিজিক্স, এগুলো কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।